আর আজ আমি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, হিন্টস দিয়েছিলাম পাশাপাশি, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা মূল বিন্দু থেকে -4 একক দূরে। এরকম, ঠিক আছে? -4 একক দূরে, একটু খেয়াল করে দেখো। -4 একক দূরে যখন বলে দিয়েছে যে -4 একক দূরে ওয়াই অক্ষকে স্পর্শ করে, একটু স্পষ্ট করে বলছে যে বৃত্তটা নিচের দিকে, এক্স অক্ষের নিচের দিকে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, যেহেতু -4 একক দূরত্বে বলেছে, ঠিক আছে? আর এক্স অক্ষ হতে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করেছে। এই যে এক্স অক্ষ হতে এই জ্যা দৈর্ঘ্য হচ্ছে 6। তো আমাদের জানা আছে যে এক্স অক্ষ হতে কোনো বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণটা কত? 2√g² - c = 6 বসাবো। এই বৃত্তটা এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, আর একটা শর্ত। আরো একটা শর্ত হচ্ছে, যেখানে স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দু স্থানাঙ্কটাও কিন্তু দেওয়া আছে। তার মানে এই বৃত্তটা -4,0 বিন্দুগামী। এতগুলা শর্ত, তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা শর্ত দিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে বলেছিলাম, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করতে বলেছিলাম। তো 7-এর আরো কিছু প্রবলেম আছে, আমরা মনে হয় এগুলো পারার কথা, ঠিক আছে? 7-এর 8 লিখেছি আমি এখানে, 7-এর 8 লিখেছি। এটা নিজেরাই পারবা। এবার তারপরে অংশটা আসতেছি আমি। 8 নাম্বার দেখো, দুটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, এবং হচ্ছে 1,8 বিন্দুগামী। আমাদের এখন 8 নাম্বারের এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দুইটা বৃত্ত বলুক বা কোনো বৃত্ত বলতে পারে, ঠিক আছে? উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 কিন্তু বিন্দুগামী। এরকম বৃত্তের সমীকরণ আমাকে কিন্তু বের করতে বলেছে। তো 1,8 বিন্দুগামী এবং উভয় অক্ষকে কিন্তু স্পর্শ করে, তাহলে ধরি বৃত্তের সমীকরণ। আমরা যদি একটু ধরে নিই বৃত্তের সমীকরণ, আমরা বারবার বলেছি যে কোনো সূত্র দিয়েই কিন্তু প্রবলেম গুলো সলভ করা যেতে পারে, ঠিক আছে? আমরা বিভিন্ন রকম দুইটা যে সমীকরণ আছে, দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু সমীকরণটা সমাধান করতে পারি। তো এইটা যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, খেয়াল করে দেখো, তো আমরা ওই সাধারণ সমীকরণ দিয়েও করতে পারি, আবার হচ্ছে এই সমীকরণ দিয়ে করতে পারি। যদি আমি এই সমীকরণ দিয়ে করি, বারবার তো সাধারণ সমীকরণ দিয়ে করছি, তোমরা একটা কাজ করবা, আমি যেটা করে দিচ্ছি, এটা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে ধরলাম আমরা ধরিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? তো কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে ধরে নিলাম, যদিও দেওয়া নেই, উভয় এককে স্পর্শ করে, তো তো এটা দুটা দিয়েই করা যাবে। দুটা দিয়ে করলে তেমন কিছু কিছু প্রবলেম আছে এটা দিয়ে করলে সুবিধা হবে, কিছু কিছু প্রবলেম আছে ওটা দিয়ে করলে সুবিধা হবে, আবার কিছু কিছু প্রবলেম আছে যে দুইটা দিয়েই আমরা করতে পারি, একই রকমই সুবিধা, ঠিক আছে? তো আমরা এইটা দেখো খেয়াল করে, যে উভয় অক্ষকে কিন্তু স্পর্শ করছে, তার মানে উভয় অক্ষকে যদি স্পর্শ করে এবং 1,8 বিন্দুগামী, আচ্ছা 1,8 বিন্দুগামীটা বসায় দিই, যে 1 নম্বর বৃত্তটি, পরে দেখাচ্ছি, 1,8 বিন্দুগামী, ঠিক আছে? অতএব 1 বিয়োগ h হোল স্কয়ার প্লাস 8 বিয়োগ k হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে a স্কয়ার। 2 নম্বর সমীকরণটা লিখলাম আমরা, ঠিক আছে? এখন যেহেতু আমাদের উভয় অক্ষকে স্পর্শ করে একটা বৃত্ত দাগাই না, আগে দাগায় দেখি, তারপর আমাদের দুইটা বৃত্ত পাবো কিনা পরে দেখতেছি আমরা। উভয় অক্ষকে স্পর্শ করে একটু দেখাচ্ছি, এই যে খেয়াল করো, উভয় অক্ষকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আমরা দাগিয়েছি। আমাদের জানা আছে যে উভয় অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে দেখো তো বৃত্তের কেন্দ্রের ভুজের মানও যা, বৃত্তের কেন্দ্রের কিন্তু কোটির মানও তাই। আমরা শিখেছি যে এইচ কে যদি আমাদের বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ হয়, যেহেতু এই অক্ষকে স্পর্শ করেছে, আমরা শিখেছি দেখো তো, আমরা যে
জেনারেল ইকুয়েশন ছিল যে জি স্কোয়ার ইজ ইকাল টু সি, এফ স্কোয়ার ইজ ইকাল টু সি, এটা এক্স অক্ষকে স্পর্শ করে, এটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সেখান থেকে আমরা কি লিখতে পেরেছিলাম যে জি স্কোয়ার ইজ ইকাল টু এফ স্কোয়ার, যদি উভয় অক্ষকে স্পর্শ করে। তো দেখো তো, আমি যদি বলি মাইনাস জি এর উপর স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস এফ এর উপর স্কোয়ার, হ্যাঁ লেখা যায়। তাহলে মাইনাস জি মানে কি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তো মাইনাস জি এর জায়গায় কি লেখা যায়, এইচ এর উপর স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে কি বলে কে এর উপর স্কোয়ার, কারণ মাইনাস এফ মানে কি কে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দুইটা আমরা শিখেছি, একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার লিখলে আমরা কোনটা লিখবো, এইচ কে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো খেয়াল করে, এইচ স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার, বা এইচ আর কে কিন্তু সমান হয়, বুঝতে পেরেছো। যেখানে আমার জি আর এফ সমান, সেখানে মাইনাস জি মাইনাস এফ ও সমান, সেখানে আমার এইচ কে সমান। এবং দেখো তো, উভয় অক্ষকে যখন স্পর্শ করেছে, খেয়াল করে দেখো, উভয় অক্ষকে যখন স্পর্শ করেছে, তো এই বৃত্তটার এইচ এর মান মানেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার কে এর মান মানেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি আমরা লিখতে পারি না যে এ ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু কে, হ্যাঁ লিখতে পারি। কারণ দেখো, তখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন এই যে কে ইজ ইকাল টু বৃত্তের ব্যাসার্ধ, আবার যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন দেখো তো এইচ ইজ ইকাল টু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি, এ ইজ ইকাল টু এইচ একবার, এ ইজ ইকাল টু কে একবার, দুইটাকে একসাথে কি লিখতে পারি, এ ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু কে লিখতে পারি, ঠিক আছে। তো এখন এ ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু কে আমরা লিখবো, যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, অতএব এ ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু কে। এখন আমরা এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি, বসিয়ে দিই আমরা, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা সমীকরণে নিয়ে আসি, ওকে। ওয়ান মাইনাস এইচ এর জায়গায় বসাই এইচ এর উপর স্কোয়ার, প্লাস 8 মাইনাস এইচ লিখি এখানে, হ্যাঁ কে এর জায়গায় আমি এইচ লিখলাম, আবার এখানেও কিন্তু আমরা এইচ লিখবো, সবগুলো একই চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এখন দেখো, এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা চলকই আছে, শুধুমাত্র একটা চলকই আছে, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটু ইকুয়েশন আকারে এই সিম্পলিফাই করি, তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। আর এইচ এর মান পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা সবার মানটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, তো আমি কি লিখি, 1 মাইনাস 2h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, প্লাস 64 মাইনাস 16h প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার। একটা এইচ স্কোয়ার একটা এইচ স্কোয়ার কেটে দিলাম, থাকলো কত, এইচ স্কোয়ার মাইনাস 16h, 18h, এই যে 16 আর 2 18h, 18h, আর 64 আর 1 65 ইজ ইকাল টু 0। তো আমরা যদি একটু মিডিল টার্ম করি তাহলে কত পাচ্ছি দেখো তো, এইচ স্কোয়ার মাইনাস 13h মাইনাস 5h প্লাস হচ্ছে 65 ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা এইচ এর যদি কম নিই, তাহলে এইচ বিয়োগ 13 একবার পাবো, আর এইচ বিয়োগ 5 একবার পাবো। সিম্পল মিডিল টার্ম আমি এক লাইনে লিখলাম, তোমরা যদি এক লাইনে লেখো কোনো সমস্যা নেই, লেখা যেতে পারে, এগুলো তো ছোট ক্লাসের পড়া একবারে। যে মিডিল টার্মে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, হ্যাঁ, তাহলে এইচ ইজ ইকাল টু 5, এইচ ইজ ইকাল টু 13। তো এইচ ইজ ইকাল টু যখন 5 তখন কে ইজ ইকাল টু 5, ঠিক আছে। এইচ ইজ ইকাল টু 5 যখন কে ইজ ইকাল টু 5, আবার হচ্ছে এ ইজ ইকাল টু 5, এখানে একটা বৃত্তের সমীকরণ পাবো, নাম্বার 1। নাম্বার 2, যখন এইচ এর মান 13 তখন কে এর মান 13, তখন এ এর মান 13, দেখো বৃত্ত পাবো। একটু দেখে নিই তো সমীকরণটা যদি আমি একটু সাজিয়ে লিখি, দেখো তো খেয়াল করে, যে এইচ ইজ ইকাল টু 5 হলে, এইচ ইজ ইকাল টু 5 হলে কে ইজ ইকাল টু 5, এ ইজ ইকাল টু 5, সবার মান যদি আমরা এই সমীকরণে বসায় দিই, এইচ কে এবং হচ্ছে এ এর মান, তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ একটা পেয়ে যাব। তো অতএব এক হতে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকাল টু 5 এর উপর স্কয়ার। চিত্র আমি দেখাচ্ছি, ওকে। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x মাইনাস 10y, আর এখানে 25 পাবো, এখানে একটা 25 পাবো, এখানে একটা 25 পাবো, একটা 25 থাকবে বাম পাশে, এটা একটা গেল। এইচ ইজ ইকাল টু 13 হলে কি হবে, এইচ ইজ ইকাল টু 13 হলে কে ইজ ইকাল টু 13, এ ইজ ইকাল টু 13। সেক্ষেত্রে আমরা আরো একটা বৃত্তের সমীকরণ পাবো, কি হবে, এক নং হতে আমরা তখন পাবো এক্স মাইনাস 13 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 13 হোল স্কয়ার ইজ ইকাল টু 13 স্কয়ার। তো আমি একটু একবার যদি লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে পাবো ডাবল বলেছি 26x, এখানে পাবো 26y, এখানে একটা 13 এর উপর স্কয়ার, এখানে একটা 13 এর উপর স্কয়ার, দুটো যোগ আকারে আছে, এখানে একটা 13 এর উপর স্কয়ার, তার মানে 13 এর উপর স্কয়ার 13 এর উপর স্কয়ার কেটে যাবে, একটা একটা বাম পাশে থেকে যাবে,
169 ইজ ইকুয়াল 0। প্রশ্নে দুটা বৃত্ত এখন দেখান স্যার। এই যে আমি যদি চিত্র আগেরটাই রাখি, নতুন করে রাখি একটা, এই যে চিত্র দেখাচ্ছি, খেয়াল করো আমি যখন অঙ্কটা করেছি একটা রাফ চিত্র কিন্তু দাগিয়েছি, এটা কিন্তু রাফ চিত্র ছিল। আসলেই কি কেন্দ্রের প্রথম কোঅর্ডিনেটে হবে নাকি দ্বিতীয় কোঅর্ডিনেটে হবে জানি না আমরা, কিন্তু কারণ এইচ আর কে এর মান কি হবে আমি তো জানি না, যেহেতু আমি কথায় লেখা অঙ্ক করতেছি। কথায় লেখা অঙ্কের ক্ষেত্রে আমি বলতে পারছি না, কথায় লেখা অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলতে পারছি না। যখন আমি অঙ্কটা করা কমপ্লিট করে ফেললাম এখন কিন্তু আমি বলতে পারতেছি যে দুইটা বৃত্তই প্রথম কোঅর্ডিনেটে হবে, প্রথম চতুর্ভাগে হবে। বুঝছো যে কেন? কারণটা হচ্ছে দেখো এখানেও আমার এইচ এর মান 5, কে এর মান 5, এ এর মান 5, সবগুলা পজিটিভ। আবার যখন 13 হচ্ছে কে এর মান, এইচ এর মানটা, তখন কে এর মানটা কিন্তু পজিটিভ। ঠিক আছে, তার মানে আমার দুইটা বৃত্তই কিন্তু প্রথম কোঅর্ডিনেটে। স্যার দুইটা বৃত্তই প্রথম কোঅর্ডিনেটে স্পর্শ করবে কিভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষকে? একটা বৃত্ত বড়, একটা বৃত্ত হচ্ছে ছোট, একটা বৃত্ত বড়, একটা বৃত্ত ছোট। কিন্তু খেয়াল করে দেখো এই বৃত্তটার ব্যাসার্ধ 13, এই বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু 5। তার মানে আমার আরো একটা বড় বৃত্ত যদি দাগাই আমরা, এই যে এরকম ভাবে যাবে। ঠিক আছে, আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের, এই যে, ঠিক আছে, এইটা, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমার ওই 5 না, কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 13, কিন্তু দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং প্রথম কোঅর্ডিনেটেই কিন্তু হবে, প্রথম চতুর্ভাগে হবে। প্রশ্ন হচ্ছে প্রথম চতুর্ভাগে কেন? কারণ দুইটা বৃত্তেরই কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু পজিটিভ। তো আমরা যদি দেখো তো এখন এরকম যদি তোমাদের দাগিয়ে দেখাই একটা বৃত্ত, যে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা যেহেতু থিওরি সুন্দর করে পড়েছি, বুঝে বুঝে অঙ্ক করছি, তাহলে আমরা দেখো দুইটা বৃত্তই কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং দুইটা বৃত্তই কিন্তু 18 বিন্দুগামী। ঠিক আছে, এখানে একটা 18 বিন্দুগামী দেওয়া থাকবে অবশ্যই। এই যে এই জায়গাগুলোতে মনে করো স্পর্শ করছে, এইটা হচ্ছে 1,8 বিন্দু। এই যে এমন একটা বিন্দু এটা, যে দুইটা বৃত্তই কিন্তু 18 বিন্দুতে যাচ্ছে। এই যে দেখো আমি এখানে দিয়েছি, হ্যাঁ, এই যে এখানে দিয়েছি, এটা এমন একটা জায়গা যেটা এক্স, এই যে এই বৃত্তের, এই দুইটা বৃত্তের কিন্তু মিলনস্থল। ঠিক আছে, আর এটা কিন্তু স্পর্শবিন্দু, এই যেটা স্পর্শবিন্দু। ঠিক আছে, এইটা স্পর্শবিন্দু, এই যে স্পর্শবিন্দু, এইটা প্রথম বৃত্তের স্পর্শবিন্দু এইটা, আর দ্বিতীয় বন্ধের স্পর্শবিন্দু। একই জায়গায় স্পর্শ করে বিষয়টা কিন্তু এরকম না, একই জায়গায় স্পর্শ করতেও পারে, ভিন্ন জায়গায় কিন্তু স্পর্শ করতে হবে। এই বৃত্তটা এখানে স্পর্শ করেছে। আশা রেখে বুঝতে পেরেছ যে দুইটা বৃত্তই, একটা বড় বৃত্ত যার ব্যাসার্ধ 13, কেন্দ্রের স্থানাঙ্ক 13 13, ঠিক আছে, আর একটা ছোট বৃত্ত যার ব্যাসার্ধ কি বলে, ব্যাসার্ধ 5 আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,5। উভয় অক্ষকে যখন স্পর্শ করবে সবকিছু সমান হবে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান, এবং ওই কেন্দ্রের স্থানাঙ্কের এক্স স্থানাঙ্ক বলো আর ওয়াই স্থানাঙ্ক বলো, যেহেতু সমান সমান, ওই এক্স স্থানাঙ্ক বা ওয়াই স্থানাঙ্কের মানই হবে বৃত্তের ব্যাসার্ধ। এরকম আমাদের চিত্র আসলো। চিত্রটা ভালো হয় নাই দেখতে, এটা একটু গোল হয় নাই। দেখ বিষয়টা বুঝতে পেরেছো আশা রাখি। তো আটে পরের অংশটাও একই রকমই প্রবলেম, যে আটের পরেরটা পরীক্ষায় কখনোই আসে নাই দেখাচ্ছে, তবু আমি লিখেছি একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4K, 4, কে, কিন্তু এখানে কিন্তু কে এর মানটা দেওয়া নাই। বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে যথাক্রমে 4,0 এবং এফ বিন্দু স্পর্শ করে। ধনাত্মক দিকে কিন্তু, এক্স অক্ষে ধনাত্মক দিকে। ঠিক আছে, তো আমি যদি দাগায় দেখাই তোমাদের, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দাগায় যদি দেখাই, দেখো আমাদের বৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা বলেছিলাম তিনটা বিন্দু লাগবে। ঠিক আছে, তিনটা বিন্দু লাগবে। তো তিনটা বিন্দুর মধ্যে দেখো সি অফ 4K বিন্দু দেওয়া আছে, কে এর মান জানা নাই, জানতে হবে। ই ইজিক্যাল ই অফ 4 0 বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, এবং এফ বিন্দুতে স্পর্শ করে, এফ বিন্দুতে কিন্তু স্পর্শ করে এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, খেয়াল করে দেখো। ঠিক আছে, আর কেন্দ্র কিন্তু 4,K। দেখো তো আমরা পারি কিনা, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকেই, এক্স অক্ষের ধনাত্মক দিকে এই বিন্দুতে স্পর্শ করে। দেখো দেখাচ্ছি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক 4,0, যে এটার নাম হচ্ছে ই অফ 4,0। ওকে, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে এফ বিন্দু ছেদ করে। এই যে দেখো এটা হচ্ছে এফ বিন্দু, এফ অফ কত জানি না, এফ বিন্দু এটা। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমার জানা লাগবে, আর এটা। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তার মানে উভয় অক্ষকে স্পর্শ করেছে। তার মানে আমরা এখন কি বলতে পারি দেখো তো, কি বলতে পারি, বৃত্তের কেন্দ্রের কোটির মান কি 4 বলতে পারি কি পারি না?
কোটির মান না হলে বৃত্তের ব্যাসার্ধ কমপক্ষে 4 বলতে পারি। তাই বলতো, এটা একটু খেয়াল করো ভালো করে, আমরা এখনই এটা কমপ্লিট করে ফেলছি। ওকে, যেহেতু বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করেছে, ভালো করে খেয়াল করো কথাটা, সহজ কথা কিন্তু। যেহেতু বৃত্তটা আমার উভয় অক্ষকে স্পর্শ করেছে, আগেই জানি আমরা উভয় অক্ষকে স্পর্শ করার মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সেম সেম হবে, মানটা সেম সেম হবে, নেগেটিভ পজিটিভ যা হয় হোক, পরে দেখতেছি ওইটা। এবং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের ভুজের মান বা কোটির মান বৃত্তের ব্যাসার্ধ হবে। দেখো এই যে এইটুক বৃত্তের ব্যাসার্ধ, এটুকু বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এখানে একটা কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে অঙ্কের মধ্যে, চিত্র আকারে বুঝাচ্ছি, আবার হচ্ছে অঙ্ক আকারে বুঝাচ্ছি, মানে থিওরি আকারে বুঝাচ্ছি। এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কিন্তু উল্লেখ করে বলেছে। এখন কিন্তু আমি ইচ্ছা করলেই কে এর মানটা কিন্তু -4 বলতে পারবো না। ইচ্ছা করলে এখন কে এর মানটা কিন্তু আমি -4 বলতে পারবো না, পজিটিভ 4ই বলতে হবে। কারণ এক্স অক্ষের ধনাত্মক দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক কিন্তু স্পর্শ করেছে, একে উল্লেখ করে বলেছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিকে স্পর্শ করে এমন বৃত্ত অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে। আর প্রথম চতুর্ভাগে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পজিটিভ হবে, দুইটাই পজিটিভ হবে। এখন খেয়াল করো, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কে ইজ ইকুয়াল টু 4 হবে, রাফলি লিখলাম। ঠিক আছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো 4,4। আর এই বিন্দু যেহেতু G4,0, তাহলে এই দিকে যেহেতু বলেছি আগে যে দুইটা অক্ষকে যখন স্পর্শ করে তখন আমার এই দিকেও যে পরিমাণ অংশ, এই দিকেও কিন্তু সেই পরিমাণ অংশ। তাহলে এই টুকরা যদি 4 হয়, দেখো তো 40 মানে কি টুকরা 4, তাহলে এই টুকরাও তো 4, হ্যাঁ ওই টুকরা 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 0,4। আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে এইটা 4 যদি হয় তাহলে এটাও 4 হবে, তার মানে 4 ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি পেলাম, যে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক সি, সি বিন্দু স্থানাঙ্ক পেলাম হচ্ছে, একেবারে বুঝার ব্যাপার, এগুলো একেবারে সহজ জিনিস কিন্তু। 4,4 আমরা পেলাম, ই বিন্দু স্থানাঙ্ক তো দেওয়াই আছে, ই বিন্দু হচ্ছে 4,0 আর এফ বিন্দু হচ্ছে 0,4। আমাদের জানা আছে, দেখো তো কি জানা আছে, আমাদের জানা আছে দুইভাবে করা যেতে পারে সহজ, এটা যে তিনটা বিন্দু কিন্তু আমরা জানি এখন, ই বিন্দু জানি, এ বিন্দু জানি, এবং বৃত্তের ব্যাসার্ধটাও কিন্তু জানি। সুতরাং আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম, সি বিন্দু মানে কি কেন্দ্র, সি বিন্দু মানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, এবং বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো অঙ্কগুলো কিন্তু একেবারেই কনসেপচুয়াল, কিন্তু মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হবে না, কিন্তু একেবারেই কনসেপচুয়াল, কিন্তু দেখো একেবারে সহজ এবং কনসেপচুয়াল। কনসেপ্টটা তুমি ভালো করে বুঝো, এই অঙ্কগুলো মনে হয় না যে আটকানোর কথা। x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 এর উপর স্কয়ার। তো আমরা যদি লিখতে যাই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y, 16 16 একটা 16 কেটে যাবে, প্লাস 16 থাকবে ইজ ইকুয়াল 0। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে দেখো এই লাইন থেকে এই লাইনটা কিন্তু এক লাইনে লিখছি, এই জিনিসটা কিন্তু তোমাদের যেন ভুল না হয়, এক লাইনেই লিখতে পারতে হবে কিন্তু, নইবার থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, ছোটখাটো প্রশ্নগুলো। দেখো তো এই চিত্র আকারে যদি প্রশ্নটা থাকে তবু আমরা পারবো, যেহেতু প্রথম চতুর্ভাগে বৃত্তটা অবস্থিত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অবশ্যই দুটাই পজিটিভ হবে, এইচ এর মানও পজিটিভ, জি এর মান, কে এর মানও কিন্তু পজিটিভ। ঠিক আছে, ভুলে যেও না। আবার যখন আমরা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে তখন এই দিকে যে পরিমাণ অংশ ছেদ করেছে এই দিকেও কিন্তু সেই পরিমাণ অংশই কিন্তু ছেদ করবে। সুতরাং আমাদের এই ধরনের কনসেপচুয়াল অঙ্ক যদি পরীক্ষায় আসে চিত্র আকারে বা কথায়, আমাদের কিন্তু আটকানোর কথা না। ঠিক আছে, তো আমি এটা পরীক্ষায় আসে নাই, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আসে, সুতরাং আমরা এটাকে গুরুত্ব দিয়ে লিখেছি। এইবার দেখো 9 এর 1 নাম্বার অঙ্ক, 9 এর 1 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু দেখতে অন্যরকম লাগছে, চিত্র দাগাবো অবশ্যই, অবশ্যই চিত্র দাগাবো। তার আগে আমি একটু অঙ্কটা পড়ে নিই সুন্দর করে। একেবারে সহজ একটা অঙ্ক, কিভাবে আমরা সমীকরণগুলা সিলেক্ট করব। খেয়াল করো, এখানে বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 1 বিন্দুগামী এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তের সমীকরণ নির্ণয় করা। আমাদের জানা আছে যে আমরা একটু চালাকি করে মনে রেখেছি বা একটু প্রসেস মনে রেখেছি, যদি ব্যাসার্ধের মানটা দেওয়া থাকে বা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা ওই এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা লিখে সমাধান করব।
তাহলে আমাদের একটু হিসাব নিকাশের সুবিধা হতে পারে। ঠিক আছে, তো স্যার অন্যটা করলে হবে না? হবে, একটু জটিলতাও সৃষ্টি হতে পারে। তো একটা যদি না হয় বা জটিলতা সৃষ্টি হয়, অন্যটা করব আমরা। আমাদের সমীকরণই তো মাত্র দুইটা, এবং এখানে মনে হয় না যে খুব একটা সময় আমরা আমাদের নষ্ট হবে, হয়তো বা 2-3 মিনিট সময় নষ্ট হবে। আমি বলতে চাচ্ছি আমাদের মনের মধ্যে যেন কনফিউশন না থাকে যে এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করবো, কোথায় কোনটা ব্যবহার করব, কোন সূত্র। মাত্র দুইটা সূত্র। বারবার বলেছি যে বৃত্তের ব্যাসার্ধের মান অথবা কেন্দ্রের স্থানাঙ্কের মানটা দেওয়া থাকলে আমরা এই এইচ কে কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তের সমীকরণটা সেটা ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ওটা ব্যবহার করব। এবং এটাও বলেছি যে কোনো ক্ষেত্রে যে কোনো সমীকরণ ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নাই। হয়তো বা একটু লাইন বেশি হতে পারে বা হিসাব নিকাশ একটু কমপ্লেক্স হতে পারে, যে একটা করলে সহজ হচ্ছিল অন্যটা করলে একটু কঠিন হচ্ছে, কিন্তু অঙ্কের উত্তর কিন্তু মিলে যাবে। এটা নিয়ে আমরা একেবারেই আমরা কোনো টেনশন করব না। যেভাবে আমি প্রসেসটা শিখিয়ে দিয়েছি সেভাবে আমরা ধরার চেষ্টা করব বৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু ব্যাসার্ধের মানটা দেওয়া আছে, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে a স্কয়ার। তো আমরা একটা কাজ করি যে a এর মানটা বসায় দিই, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এবার কেন্দ্রটা এটা একটু দেখি, আচ্ছা লিখে নিই, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে, দেখো তো 10 এর উপর স্কয়ার করলে 10 হয়, রুট ওভার 10 এর উপর স্কয়ার করলে আর নিচে হচ্ছে 4 হয়, 10 এর 4 হয়। তো আমি একবার লিখলাম, হ্যাঁ 5 এর 2 এখানে লিখি, 10 এর 4, এই যে 10 এর 4 5 এর 2 লিখলাম। ওকে, একটা নাম্বারিং করে ফেললাম। এই 1 নং বৃত্তটার কেন্দ্র কিন্তু এটার উপর অবস্থিত। এখন বলো তো 1 নং বৃত্তের কেন্দ্রের নাম কি? মাইনাস জি মাইনাস এফ কিন্তু না, 1 নং বৃত্তের কেন্দ্র কিন্তু এবার এইচ কমা কে, ঠিক আছে, আর এটা 1 1 বিন্দুগামী। ওকে, তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র দুটো যে কোনোটা, যে কোনো কন্ডিশন আমি যে কোনো সময় ব্যবহার করতে পারি। কোনটা আগে ব্যবহার করতে হবে কোনটা পরে ব্যবহার করতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, একটা ব্যবহার করলেই হয়েছে। আমি এই কন্ডিশন আগে ব্যবহার করতে পারি, এটাও আগে ব্যবহার করতে পারি। এখানে কি কন্ডিশন, যে এত বিন্দুগামী। এখানে কি কন্ডিশন, যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। 1 নং বৃত্তের কেন্দ্র এইচ কে, 1 নং বৃত্তের কেন্দ্র এইচ কে y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 7 রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত। অতএব অতএব দেখো তো x এর জায়গায় বসাবো হচ্ছে এই 1 নং বৃত্তের কেন্দ্র সরি y এর জায়গায় বসাবো হচ্ছে এই কে, আর x এর জায়গায় বসাবো হচ্ছে h, কারণ এই বিন্দুটা দ্বারা এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে। 3h মাইনাস হচ্ছে 7, কে এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, একটা সমীকরণ আর একটা পেলাম। ওকে, এইবার আমরা আরো একটা জিনিস আছে 1 1 বিন্দুগামী। 1 নং বৃত্তটি 1 নং বৃত্তটি তিনটা কন্ডিশনে দেওয়া আছে। 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী। কি কি তিনটা কন্ডিশন, এই যে ব্যাসার্ধের মান 1 1 বিন্দুগামী এবং এই রেখার উপর কেন্দ্র অবস্থিত, তিনটা জিনিসই দেওয়া আছে কিন্তু। 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী, 1 1 বিন্দুগামী। অতএব আমি চিত্র দাগায় দেখাচ্ছি, চিত্র দাগিয়ে আমি দেখাচ্ছি। অতএব এই বিন্দু দ্বারা এই রেখা এই বৃত্তের সমীকরণটা আমরা সিদ্ধ করব। 1 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস 1 1 যেহেতু 1 মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এর 2। একটু খেয়াল করি এই কে এর মানটা একটু বসিয়ে দিই আমরা, তাহলে আমরা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়ে যাব, এইচ চলক বিশিষ্ট, এবং এখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নিব। 1 মাইনাস এইচটা আমি রেখে দিলাম প্লাস 1 মাইনাস কে কিন্তু, তাহলে মাইনাস 3h প্লাস 7 হচ্ছে, খেয়াল করো 1 মাইনাস কে, মাইনাস মানে কি মাইনাস কে, তাহলে মাইনাস 3h প্লাস 7 তার উপর একটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5/2। আমি একটু সাজা গোজা পাশে লিখবো, লিখে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে 1 মাইনাস এইচ হোল স্কয়ার একটু কপি করে নিচ্ছে এপাশ থেকে এপাশে, প্লাস 8 মাইনাস 3h হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। ক্যালকুলেশনটা একটু ভালোভাবে পারতে হবে। 1 মাইনাস 2h প্লাস h স্কয়ার প্লাস 64 মাইনাস 3 আসতে 24 দেখুন 48, 48h প্লাস হচ্ছে 9h স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। আমরা একটু গুণ করে দেব, 2 দ্বারা গুণ করে দাও, 2 মাইনাস 4h প্লাস 2h স্কয়ার প্লাস 128
মাইনাস 96h প্লাস হচ্ছে 18h স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 5। এবার দেখো 18 এবং 2 যোগ করলে 20h স্কোয়ার হয়। দেখো ক্যালকুলেশন করলে কিন্তু একটু বড় বড় আছে কিন্তু অনেক সময়, ঠিক আছে। 96 আর 4 কিন্তু 100h ওকে। আর এখানে কি 128 আর 2 130 আর 5 এর পাশে আসলে 5 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি পাচ্ছি 125 ইজিক্যাল 0। সবাইকে আমি যদি একটু ছোট করে নিই, 4 দ্বারা ভাগ, কত দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ যায়, তাহলে আমি চাই 4h স্কোয়ার মাইনাস 4 দ্বারা কত দ্বারা ভাগ করে, 5 দ্বারা 20h প্লাস হচ্ছে 25 ইজিক্যাল 0। তো আমি যদি একটু দেখাই 4 পঁচিশে 100, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 4h স্কোয়ার বিয়োগ 10h বিয়োগ 10h প্লাস হচ্ছে 25 ইজিক্যাল টু 0। এই যে 4 পঁচিশে 100, 10 10 100, তো আমরা পাচ্ছি 2h কমন নাও, 2h বিয়োগ হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 2, 5 কমন নাও, 2h বিয়োগ হচ্ছে 5 ইজিক্যাল 0। আমরা কি পেলাম, 2h বিয়োগ 5 ইন্টু 2h বিয়োগ 5 ইজিক্যাল 0। অতএব এই দুটো একই জিনিসই, 2h মাইনাস 5 ইজিক্যাল টু 0, অতএব h ইজিক্যাল টু হচ্ছে 5 এর 2। ওকে, h এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে k এর মানটা পেয়ে যাব। কোথায় বসাবো, এই যেখানে বসালেই হবে। হ্যাঁ, এই যেখানে বসালেই হবে, h এর মানটা বসালে আমরা k এর মানটা পেয়ে যাব। একটাই h এর মানটা বের হচ্ছে, একটাই বৃত্ত আমরা পাবো, বুঝতেই পারছি। তো বৃত্তটা তাহলে দেখাবো এরকম। এই যে আমি যদি চিত্র আঁকায় তোমাকে দেখাই, চিত্র আঁকিয়ে যদি দেখাই, এই যে দেখো চিত্র দাগালাম বড় করে, ঠিক আছে, এই যে দেখালাম। এই বৃত্তটার কেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। এটা যে কোনো ভাবে কেন্দ্র আমি এই রেখাটা দাগাতে পারি, এই রেখাটা যে কোনো ভাবে দাগাতে পারি, কিন্তু কেন্দ্র দিয়ে যেতে হবে। এই যে এই রেখার নাম কি, y ইজিক্যাল টু হচ্ছে 3x মাইনাস হচ্ছে 7, দেখো, ঠিক আছে। এবং এই বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, মনে করে যে এখানে ওই যে কোনো দিকে। ব্যাসার্ধ মানে কি, এটা এই পর্যন্ত হতে পারে, এই পর্যন্ত হতে পারে, এই পর্যন্ত হতে পারে। আমি একটু এই পাশে লিখলাম যে √10 ডিভাইড বাই হচ্ছে 2। হ্যাঁ, এবং এই বৃত্তটা হচ্ছে 1,1, যে এখানে একটা 1,1 বিন্দুগামী দেওয়া আছে, দেখো এই সুন্দর একটা বৃত্ত দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে। এই রেখাটা কিন্তু যে কোনো ভাবে হতে পারে, এই রেখাটা এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, যেই দিক দিয়ে হোক না কেন বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, বলেই দিয়েছে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। আমি চিত্র আর একটা দাগায় দেখাই এখানে, তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা পরীক্ষায় আসতে পারে। যে এরকম ভাবে গেছে, অসুবিধা কি, এই যে কেন্দ্র, যে দিক দিয়ে তুমি রেখাটা দাও না কেন, আমি রাফ চিত্র দাগিয়েছি, কেন্দ্র দিয়ে একটা রেখা গেছে, নাম কি রেখার, y ইজিক্যাল 3x মাইনাস 7, y ইজিক্যাল টু 3x মাইনাস 7, এবং বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, দেখো এই রেখাটা। ওকে, আর বৃত্তের ব্যাসার্ধ কত, এই যে বৃত্তের ব্যাসার্ধ বললো যে OC √10 ডিভাইড বাই হচ্ছে 2, এবং বৃত্তটা 1 1 বিন্দুগামী, 1,1 বিন্দুগামী। দেখো যে কোনো ভাবে কিন্তু আসতে পারে পরীক্ষায়, চিত্রটা কিন্তু এভাবে হতে পারে, রেখাটা যে কোনো ভাবে দিতে পারে। আচ্ছা, আমি আর ক্যালকুলেশন দেখালাম না, h এর মানটা এখানে বসাবো আমরা, তাহলে k এর মানটা পেয়ে যাব। h এবং k এর মানটা এখানে বসালে আমাদের বৃত্তের সমীকরণটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে k এর মানটা কত পাবো, 2 নম্বর সমীকরণ হতে, 2 নম্বর সমীকরণ হতে k এর মানটা পাচ্ছি k ইজিক্যাল টু 3h মাইনাস 7, 3h মাইনাস 7, বা 3 গুণ h এর মান হচ্ছে 5 এর 2 বিয়োগ হচ্ছে 7। তো কত পাই, 3 পাই 15 2, 7 এর 2 পাবো, 15 2 মানে 7.5, এই হাফ পাবো, হাফ পাবো, ঠিক আছে। তাহলে h এর মান 5 এর 2 আর k এর মানটা হচ্ছে হাফ। এইটা যতক্ষণ আমরা বসিয়ে দিব 1 নম্বর সমীকরণে, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম। এবার 9 এর 2 নাম্বারটা আমি আর করাচ্ছি না, 9 এর 2টা তোমাদের হাতে ছেড়ে দিলাম। 9 এর 2 একই অঙ্ক, যে এত এত বিন্দুগামী একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। দেখো আমি যদি দাগায় দেখাই তোমাদের, এই যে সুন্দর করে দাগালাম, সুন্দর করে দাগালাম, যে একটা বৃত্তের ব্যাসার্ধ কত, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, এই যে 1, এভাবে চিত্র দাগা থাকতে পারে। এবং এই বৃত্তটা 1 1 এবং 2 2 বিন্দুগামী, 1 1, হ্যাঁ, এই যে এখানে দিলাম মনে করো 1 1, এটা হচ্ছে 1 1 দিলাম, 1 1 একটা বিন্দু দিলাম এখানে, আর এখানে মনে করো 2 2, এই যে 2 চারদিকে দিলাম, ইচ্ছা মতো দিলাম, রাফ চিত্র। হ্যাঁ, এরকম বলো যে এই বৃত্তের সমীকরণ বের কর। দেখো তো এই ভিতরে কি দেখতেছি আমি, তিনটা জিনিসই কিন্তু দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, 1 1 বিন্দুগামী দেওয়া আছে, 2 2 বিন্দুগামী দেওয়া আছে। আমাদের জানা আছে বা আমাদের একটু প্রসেস শিখেছি ক্যালকুলেশন সহজ করার ক্ষেত্রে,
যখন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে আমরা এক্স মাইনাস এইচ হিন্স দিলাম, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এখন দেখো তো এর মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1 এর উপর স্কয়ার। তো আমি যদি একটু লিখি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, লিখলাম 2 নম্বর। এই 2 নং বৃত্তের মধ্যে কয়টা চলক আছে? 2টা। এখন কিন্তু আমাদের একটা চলক কমে গেছে, কারণ আমার এর মান জানা আছে। এখন কিন্তু 2টা, একটা এইচ আর একটা কে লাগবে। এইচ এবং কে মান বের করার জন্য এই বিন্দু দিয়ে একবার পাস করাবো, এই বিন্দু দিয়ে একবার পাস করাবো, এই বিন্দু দিয়ে পাস করালে একটা সমীকরণ পাবো, এই বিন্দু দিয়ে পাস করালে একটা সমীকরণ পাবো। আচ্ছা 1 1 বিন্দুকে আমি যদি পাস করাই, দেখো তো কি পাচ্ছি, আমি সংক্ষেপে লিখতেছি 1 বিয়োগ এইচ হোল স্কয়ার প্লাস 1 বিয়োগ কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1, 3 নাম্বার দিলাম। এবার যদি আমি 2 2 বিন্দু দিয়ে পাস করাই, আমি কিন্তু সংক্ষেপে লিখছি, তোমাদের হিন্ট দিচ্ছি। আমরা লিখবো যে 2 নং বৃত্তটি এত এবং এত বিন্দুগামী, অতএব লিখবো আমরা। ঠিক আছে, 2 বিয়োগ এইচ হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস কে হোল স্কয়ার, খেয়াল করে দেখো ইজ ইকুয়াল টু 1, 4 নাম্বার। দেখো 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনটা যদি আমরা যোগ বিয়োগের মাধ্যমে সমাধান করি, শুধুমাত্র এখানে এইচ কে এখানে এইচ কে, দুইটা চলকের মান আমার বের করতে হবে, দুইটা সমীকরণ আমরা ইজিলি ছোট ক্লাসের মতো করে সমাধান করে আমরা এই সমীকরণটা ব্যবহার করবো। আপনার প্রশ্ন স্যার কিভাবে করব? এখানে এইচ স্কয়ার কে স্কয়ার লিখবো, এখানে এইচ স্কয়ার কে স্কয়ার এখানে ভাঙায় ফেলবো, ভাঙায় ফেললেই হবে। ঠিক আছে, ভাঙায় ফেলে আমরা ক্যালকুলেশন করে এটা সমাধানটা করে ফেলবো। ওকে, দুইটা চলক দুইটা সমীকরণ আমরা ইজিলি সমাধান করবো। ঠিক আছে, 3 এবং 4টা আমরা সমাধান করবো, 3 ও 4 আমরা সমাধান করে আমরা এইচ ইজ ইকুয়াল টু বের করব, কে ইজ ইকুয়াল টু আমরা বের করব, বের করে আমরা এই সমীকরণে বসায় দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো 9 এর 2 কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তোমাদের কিছু ক্যালকুলেশন তোমাদের হাতে ছেড়ে দিচ্ছে, এই কারণেই তোমরা, আমি যদি সব করে দিই তোমার ক্যালকুলেশন অ্যাবিলিটিটা বাড়বে না। মনে রাখবা প্রত্যেকটা অঙ্ক তোমাকে নিজ হাতে করতে হবে, না তাছাড়া ভালো করতে পারবা না, তাছাড়া কিন্তু ভালো করতে পারবা না। 10 এর 1, তো আমরা 10 এর 1 সমীকরণটা একটু করছি, 10 এর 1 করে আমরা শেষ করে দেবো আজকে ক্লাসটা। 10 এর 1 হয়তো বা হবে, অন্যগুলো সহজ, 10 এর 1 2 3 সব সহজ, আমি একটু শিখা দিচ্ছি। 10 কি বলেছে দেখো তো, এটা ইম্পর্টেন্ট কিন্তু। 10 বলেছে যে এই বৃত্তের বর্ধিত ব্যাস, কিন্তু বর্ধিত যে ব্যাসটি 25 বিন্দুগামী তার সমীকরণ বের করো। আমি দাগালেই অঙ্কটা হয়ে যাবে, দাগাই, দাগালেই যেহেতু অঙ্কটা হয়ে যাবে বললাম, সাহস নিয়ে দেখি তো হয় কিনা। দাগালাম। তো ব্যাস মানে কি? ব্যাস মানে বৃহত্তম, যে যেটা হচ্ছে একেবারে কেন্দ্র দিয়ে যায়। দাগাও না ব্যাস, আচ্ছা এইভাবেই দাগাই, এইভাবেই দাগাই, নাও এভাবে দাগালাম। এবার দাগালে একটু আমাদের দেখতে সুবিধা মনে হয়। এই যে বর্ধিত যে ব্যাস বলেছে, তো ব্যাসকে কিন্তু আমরা বর্ধিত করে দিয়েছি, এই যে ব্যাসকে আমরা বর্ধিত করে দিয়েছি। এই ব্যাসটা কোন বিন্দুগামী? বর্ধিত ব্যাসটা হচ্ছে 25 বিন্দুগামী। ভালো কথা, 25 বিন্দুগামী। তো আমি এই ব্যাসের সমীকরণটা বের করতে চাচ্ছি, ব্যাসের সমীকরণটা বের করতে চাচ্ছি। সমীকরণ হচ্ছে, আমি আমি এটা সংক্ষিপ্ত ভাবে লিখছি, বের করতে চাচ্ছি। হ্যাঁ, এবার তোমার আবার পরীক্ষায় যেন আবার লেখার দরকার নেই, এভাবে আমি নিজের মতো করে তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। ব্যাসের সমীকরণটা বের করে চাচ্ছি। এই যে আমাদের জানা আছে একটা রেখার সমীকরণ যখন বের করতে চাই, মনে করো রেখাটা এইটুকা, মনে করো না আরে বাবা রেখাটা হচ্ছে এত বড় না, এত এই রেখাটাই এত বড়, বলতো এইটুকা রেখার নাম দিলাম এবি, এইটুকা রেখার নাম সিডি। বলতো এবি রেখার সমীকরণ আর সিডি রেখার সমীকরণ এক হবে কি এক হবে না? এক হবে, একই রেখা তো, একই রেখা তো, একই রেখা। বুঝতে পেরেছ? আমরা জানি কোন একটা রেখার উপর যদি দুইটা বিন্দু থাকে, তাহলে সেই রেখার সমীকরণ আমরা ইজিলি বের করতে পারি। কটা বিন্দু লাগবে? যে কোনো দুইটা বিন্দু, এই যে এখানে হোক, এখানে হোক, এখানে হোক, বা যেখানে হোক না কেন, দুইটা বিন্দু হলেই কিন্তু আমরা সেই রেখার সমীকরণটা বের করতে পারবো। তখন প্রফেসর ভালো কথা, তো বুঝলাম, তো দুইটা বিন্দু তো নাই, আমি এই ব্যাসের সমীকরণটা বের করবো কিভাবে? একটা বিন্দু তো আছেই, আর যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তা যে বৃত্তটা দেওয়া আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 = 0, এই বৃত্তের কেন্দ্র আমরা সবাই বের করতে শিখেছি। আমি এখন একটু সংক্ষেপে তোমাদের লিখে দিচ্ছি। কত? মাইনাস 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় x এর সহগকে 4, আর
-3। তো এখন আমি যদি বলি এখানে 4, -3, তো হ্যাঁ স্যার হয়ে গেল। আমরা একটু যখন আমাদের থিওরি আকারে আসবে, পরীক্ষা যখন 4 মার্কের অঙ্ক আকারে আসবে, তখন তো আর এভাবে লিখবো না, তখন আমরা একটা সাজায় বুঝায় লিখবো, যেটা আমরা আগে লিখেছি অলরেডি। আমরা জাস্ট একটা হিন্ট দিলাম তোমাকে। এখন দেখো তো, এই জায়ের সমীকরণটা এখন বের করতে পারবো? তোমার উত্তর হবে হ্যাঁ স্যার পারবো, কারণ আমি এই জায়ের উপর বা এই রেখার উপর, যা কিছুই না একটা রেখা, এই রেখার উপর কয়টা বিন্দু পেয়েছি? অলরেডি 2টা বিন্দু পেয়ে গেছি স্যার। হ্যাঁ তাহলে পারবো। কোন সমীকরণ ব্যবহার করব? x বিয়োগ x1, x1 বিয়োগ x2 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1, y1 বিয়োগ y2, একেবারে ওয়েল নান ইকুয়েশন। হ্যাঁ পারবো। এখন x1 y1 কোনটা ধরবো? x2 y2 কোনটা তোমার মন যেটা চায় সেটা ধরবো আমরা। তোমার মন যদি চায় এটা x1 y1, এটা x2 y2, হ্যাঁ এটা x1 y1, এটা x2 y2, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা এটা ধরছি x বিয়োগ 2, 2 বিয়োগ হচ্ছে 4 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1 5, কিন্তু যেটাকে x1 y1 ধরবা অন্যটাকে কিন্তু x2 y2 ধরতে হবে। 5 যোগ হচ্ছে 2, 3, এই যে 5 বিয়োগ 3, এটি ক্যালকুলেশন করলে আমাদের বর্ধিত জায়ের সমীকরণটা হয়ে যাবে। তো আমরা এখানে সরলরেখার সমীকরণটা কিন্তু শিখে গেলাম, আগে পড়েছি জানি আমরা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 10-এর 1, 11 নাম্বারটা, এই 10-এর 2টা নিজে করবা, 10-এর 2টা করবা নিজে। হ্যাঁ, এটা ওই বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক, এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আমাদের মোটামুটি 10 আর 12, 11 আর 12 আর 15 নাম্বার, এই 3টা অঙ্ক আছে। ঠিক আছে, 11, 12, 15 নাম্বার, এই 3টা অঙ্ক করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যেহেতু আমি ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, অনলাইনে মনোযোগ থাকে না তোমাদের অনেক সময় ধরে, ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, হয়তো একটু সময় বেশি লাগতেছে, কিন্তু ভেঙে চুরে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু পড়াচ্ছি। আশা রাখি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি সমস্যা থেকে থাকে বুঝতে কোথাও, আমাকে অবশ্যই নক দিবা, আমি আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। একেবারে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে বুঝে পড়তে হবে কিন্তু, একেবারে খুবই ক্লিয়ার করে। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই।